চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সমাজবিজ্ঞান, যেটা বৃত্তি পরীক্ষা আসা সমাজবিজ্ঞান 2018-র প্রশ্ন। আর পাশাপাশি আসলে বৃত্তি পরীক্ষায় যারা সেরা ছাত্র তাদেরও কিছু গল্প শোনাবো। 2018-র প্রশ্ন সম্পূর্ণ সমাধান দেখাবো। 100 মার্কের সমাজবিজ্ঞান অর্থাৎ ইতিহাস, ভূগোল প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওতে। আর এটা হচ্ছে বৃত্তি পরীক্ষার সেরা প্রস্তুতি 6 নম্বর, অর্থাৎ আমি সমাজবিজ্ঞানে আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 5টি সেট দেখে আসতে পারবে। যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখো, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ বৃত্তির সমাচার 2025, অর্থাৎ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে এবং যারা বৃত্তি পেয়েছে তাদের একটু হিস্ট্রিটা যদি বলি, বাংলা হচ্ছে 100 মার্কের, ইংরেজি 50, গণিত 100, বিজ্ঞান 50 এবং সামাজিক বিজ্ঞান 100। টোটাল 400 মার্কের মধ্যে যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 395 নম্বর, দ্বিতীয় যে হয়েছে 392 এবং তৃতীয় যে হয়েছে 391, অর্থাৎ তিনজনের নম্বরেই কিন্তু 400-র মধ্যে 390-এর উপরে। এবং যদি 2024-এর সমাচার দেখি তাহলেও দেখব 400-র মধ্যে 397 পেয়ে তিনজনে প্রথম স্থান অধিকার করেছে। কাজে তোমরা যারা বৃত্তি দেবে, ন্যূনতম কমপক্ষে হলো 90% নম্বর যারা পাবে তারাই কিন্তু বৃত্তি পাবে। কাজে খুব ভালো করে পড়াশোনা করবে। আর আমার এই ভিডিওতে যে প্রশ্নগুলির উত্তর আমি দেখাবো, সেই প্রশ্নগুলো, এই যে প্রশ্নটি সেভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে আশা করি তোমরা 100-তে 100 নম্বরই পেতে পারো। ঠিক আছে? যাই হোক, এখানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2018 সরাসরি যে প্রশ্নটি সেটা হচ্ছে এটি। তো এখানে এই প্রশ্নটা সামগ্রিক প্রশ্ন আমি দেখাচ্ছি, তারপরে সরাসরি উত্তরগুলি দেখব। এই দেখো, একসাথে যদি দেখি 1, 2, 3, 4, 5 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। ঠিক আছে? তো 1 নম্বরের প্রশ্ন, 10টি প্রশ্ন, 10 মার্ক। কাজের ধাতু হলো ড্যাশ। মানুষের প্রথম কাজের ধাতু হলো ড্যাশ। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। তামা নরম ধাতু হওয়ায় প্রাচীন মানুষ সহজে তা দিয়ে অস্ত্র যন্ত্র তৈরি করতো। ড্যাশ ছাড়া তো গাড়ি চলবেই না, চাকা ছাড়া গাড়ি চলবে না। চাকা আবিষ্কারের ফলে পরিবহন সহজ ও দ্রুত হয়েছে। তাহলে ক খ হয়ে গেল। এবার গ, মানুষ যখন জঙ্গলে বাস করতো তখন ড্যাশ হিসেবে গাছের ডাল, লাঠি ব্যবহার করতো। পশ্চিমবঙ্গ টয় ট্রেন আছে কোথায়? তাহলে আমরা যদি বলি অস্ত্র অর্থাৎ আত্মরক্ষা শিকারের জন্য মানুষ লাঠি ব্যবহার করে। পশ্চিমবঙ্গের টয় ট্রেন আছে দার্জিলিংয়ে। পাহাড়ি অঞ্চল এই ছোট্ট ট্রেনটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। এরপরের প্রশ্ন, হ্যাঁ, ছৌ নাচে ড্যাশ পড়তেই হয় এবং 4 নম্বরে ড্যাশ মানুষ প্রথম পোষ মানিয়েছিল। তাহলে মুখোশ, ছৌ নাচে মুখোশ পড়তেই হয়। হ্যাঁ, চরিত্র প্রকাশের জন্য মুখোশ ব্যবহার করা। মানুষ প্রথম পোষ মানিয়েছিল যে প্রাণী, সেটা হচ্ছে কুকুর। কুকুর মানুষকে পাহারা এবং শিকারে সাহায্য করত। এরপরের প্রশ্ন হচ্ছে মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ। প্রাণীরা মাংসের তৃণভোজী প্রাণীরা, যারা ঘাস খেকো প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। ড্যাশ ঋতুতে দিন ছোট রাত বড়, শীত ঋতুতে, কারণ শীতকালে সূর্যের আলো কম সময় থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ড্যাশ সমাজ আজও মা পরিবারের প্রধান। খাসিয়া সমাজ, এখানে মাতৃতান্ত্রিক সমাজের ব্যবস্থা রয়েছে। একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে আত্মীয় বলে, পরিবারের বিস্তৃত সদস্যদের বোঝায়। এই হচ্ছে তোমার তারপরে ট এবং ঠ। ড্যাশ মরচে পরে নষ্ট হয়ে যায়। লোহা মরচে পরে নষ্ট হয়ে যায়। লোহা বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরচে ধরে। দুপুর 12টা ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ড্যাশ হয়, ছোট হয়। সূর্য মাথার উপরে থাকায় ছায়া ছোট হয়। তোমরা শুধু উত্তরগুলি লিখবে, আমি একটু কিন্তু বিশ্লেষণ দেখিয়েছি পড়ার পাশাপাশি। এরপরে আমরা যদি দেখি প্রশ্ন নম্বর 2, প্রশ্ন নম্বর 2-এ কিন্তু 2 মার্ক করে টোটাল 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 12টি প্রশ্ন আছে। যেমন শীতকালে ভিজা জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? আমরা যদি দেখি, শীতকালে ভিজা জামাকাপড়, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে কাপড় জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, তাই জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরের প্রশ্ন, ঋতু কাকে বলে? বছরের বিভিন্ন সময় আবহাওয়া যে পরিবর্তন ঘটে তাকে ঋতু বলে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শীত ইত্যাদি। প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জ কী? গ নম্বরে আমরা যদি দেখি, ব্রোঞ্জ তামাটি মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয় তাকে ব্রোঞ্জ বলে। এটি তামার চেয়ে বেশি শক্ত। প্রাচীনকালে অস্ত্র, পাত্র তৈরিতে ব্যবহৃত হতো। এবার ইস্পাত কী কাজে লাগে? ইস্পাত খুব শক্ত টেকসই ধাতু। এটি দিয়ে যন্ত্রপাতি, গাড়ি, রেললাইন এবং সেতু তৈরি করার বড় বড় নির্মাণ কাজের ব্যবহার বেশি। এরপরের প্রশ্ন, চাকায় লোহার রড দেওয়া হয় কেন? চাকাকে শক্ত টেকসই করার জন্য লোহার রড দেওয়া হয়, এতে চাকা সহজে ভাঙে না, ভারী জিনিস বহন করতেও সুবিধা হয়। এরপরে প্রশ্ন, কুম্ভকার তৈরি করেন এমন দুটি জিনিসের নাম লেখো। কুম্ভকাররা মাটি দিয়ে হাঁড়ি ও কলসি তৈরি করেন, এছাড়াও তারা থালা, পাত্র ইত্যাদি বানান, এগুলি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, চাকায় লোহার বের দেওয়া হয় কেন?
পুরানো শাড়ি বা কাপড় দিয়ে নকশি কাঁথা বানানো হতো সুতোর। নকশি কাঁথা দিয়ে কী বানানো হতো? পুরনো শাড়ি বা কাপড় দিয়ে নকশি কাঁথা বানানো হতো, সুতোর সাহায্যে সুন্দর নকশা করা হতো, এতে বিভিন্ন ছবি ও গল্প ফুটিয়ে তোলা হতো। কর্মকার কাদের বলা হয়? যারা লোহা দিয়ে জিনিস তৈরি করে তাদের কর্মকার বলা হয়। তারা কাস্তে, কুড়োল, ছুরির ইত্যাদি বানায়, এছাড়াও এসব জিনিস ধার দেয়। তারপরের প্রশ্ন, তারপর মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কিন্তু গরুকে পোষ মানাতে পারলো কেন? বাঘ মাংসাশী হিংস্র প্রাণী, তাই তাকে পোষ মানানো কঠিন। গরু তৃণভোজী ও শান্ত স্বভাবের, তাই মানুষ সহজেই গরুকে পোষ মানাতে পেরেছে। যাযাবর কাদের বলে? যারা স্থায়ীভাবে এক জায়গায় না থেকে ঘুরে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। তারা খাদ্য জীবিকার সন্ধানে স্থান পরিবর্তন করে, তাদের নির্দিষ্ট বাসস্থান থাকে না। এবারে ট এবং ঠ, ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কী এবং চাষের জমিতে সার দেওয়ার প্রয়োজন কেন? আমরা যদি উত্তর দিই, ট্রাক্টর দিয়ে অল্প সময় বেশি জমি চাষ করা যায়, এতে শ্রম কম লাগে, কাজ দ্রুত ও সহজ হয়। চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন? জমিতে সার দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, গাছ ভালোভাবে বেড়ে ওঠে, ফলে বেশি ও ভালো ফসল পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটা প্রশ্নে কিন্তু 5 মার্ক করে। জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কী কী? আমরা যদি প্রশ্নের উত্তরটা দেখি, জঙ্গলে বসবাসকারী মানুষদের জীবিকা মূলত বনজ সম্পদের উপর নির্ভরশীল। তারা বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করে, মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে, নদী, খাল বা বিল থেকে মাছ ধরা জীবিকা নির্বাহ করে, এছাড়া বন থেকে ফলমূল, ঔষধি গাছ সংগ্রহ করে জীবন ধারণ করে। এতটুকু লিখলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে। দার্জিলিং পাহাড়ে কী কী জিনিসের চাষ হয়? দার্জিলিং পাহাড়ে অঞ্চলে বিশেষ ধরনের ফসলের চাষ হয়। সবচেয়ে বিখ্যাত হলো চা চাষ। দার্জিলিংয়ের চা বিখ্যাত। এছাড়া ভুট্টা, আলু, আদা ও বিভিন্ন সবজি চাষ হয়। পাহাড়ি আবহাওয়া এই চাষের জন্য উপযুক্ত। এরপরের প্রশ্ন, ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কী ব্যবহার করা হয়? ছৌ নাচের মুখোশ তৈরিতে একটি শিল্পকলা, এতে আঠালো মাটি, কাগজের মণ্ড এবং কাপড় ব্যবহার করা হয়। মুখোশ শক্ত করতে আঠা ও পাট ব্যবহার করা হয়। সাজানোর জন্য রং, পুঁতি, চুমকি, রাংতা, নকল চুল ও পাখির পালক ব্যবহার করা হয়। এগুলো মুখোশকে আকর্ষণীয় করে তোলে। এরপরের প্রশ্ন, মানুষ পশু পালন করে কেন? মানুষ বিভিন্ন প্রয়োজনের জন্য পশু পালন করে। গরু, ছাগল থেকে দুধ পাওয়া যায়, মুরগি, ছাগল ইত্যাদি থেকে মাংস পাওয়া যায়। কিছু পশু যেমন বলদ চাষের কাজে সাহায্য করে, কুকুর বাড়ি পাহারা দেয়, তাই পশুপালন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, মাটি নষ্ট হয় কীভাবে? বিভিন্ন কারণে মাটির উর্বরতা নষ্ট হয়। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে মাটি ক্ষতিগ্রস্ত হয়। বনভূমি ধ্বংস করলে মাটির ক্ষয় হয়। বৃষ্টির জল ও বাতাস মাটির উপরিভাগ কুড়িয়ে নিয়ে যায়, ফলে জমির উর্বরতা কমে যায়। পরের প্রশ্ন, সূর্য স্থির, তাহলে দিনে সূর্য দেখা যায় কিন্তু রাতে সূর্য দেখা যায় না কেন? সূর্য স্থির থাকলেও পৃথিবী নিজের অক্ষের ঘোরে আবর্তন করে। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন হয়, বিপরীত অংশে সূর্যের আলো পৌঁছায় না, তাই সেখানে রাত হয়। এই কারণেই দিনে সূর্য দেখা যায় আর রাতে দেখা যায় না। এরপরের প্রশ্ন, মানুষ চাষের কাজ কীভাবে শিখেছিল? প্রাচীন মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতার মাধ্যমে চাষ শিখেছিল। তারা লক্ষ্য করেছিল বীজ মাটিতে পড়লে গাছ জন্মায়। এরপর তারা নিজেরাই বীজ বপন করতে শুরু করে। অন্যদের দেখে দেখে এবং অভ্যাসের মাধ্যমে তারা চাষ শিখে নেয়। এভাবেই কৃষিকাজে শুরু হয়। পরের প্রশ্ন হচ্ছে, তৃণভোজী মাংসাশী প্রাণী কাকে বলে? প্রতিটির 2টি করে উদাহরণ দাও। তৃণভোজী প্রাণী যারা ঘাস, পাতা ইত্যাদি খেয়ে বাঁচে, উদাহরণ গরু, হরিণ। আর মাংসাশী প্রাণী যারা অন্য প্রাণীর মাংস খেয়ে বাঁচে, উদাহরণ বাঘ, সিংহ। এদের খাদ্যাভ্যাস অনুযায়ী এভাবে ভাগ করা হয়। এরপরে প্রশ্ন, লোককথা কাকে বলে? লোককথা কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত গল্প বা কাহিনীকে লোককথা বলে। এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে। সাধারণত এতে শিক্ষা বা নীতির কথা থাকে, যেমন ঠাকুরমার ঝুলি, এ ধরনের গল্প। এরপরে থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন? থাকার জায়গা, বিশেষ করে বন্য প্রাণীদের থাকার জায়গা কমে যাচ্ছে। মানুষ বন কেটে বসতি ও চাষের জমি তৈরি করছে, ফলে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। খাদ্যের অভাব ও পরিবেশের পরিবর্তনের জন্য প্রাণীরা বাসস্থান হারাচ্ছে। এরপরে তোমার কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয়? মোবাইলে কথা বলতে সাহায্য করে, এরূপ একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। যেমন মানুষ তৈরি করে মহাকাশে পাঠানো উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ। এগুলো রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়। পৃথিবীর চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ ঘোরে। যোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস ও টিভি সম্প্রচারে সাহায্য করে, উদাহরণ ইনস্যাট। এরপরের প্রশ্ন হচ্ছে কি, যে কোনো 2টি প্রশ্ন। মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল? আগুন। 8 নম্বরের জন্য এটা। আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হলো? প্রাচীন মানুষ প্রথমে প্রাকৃতিকভাবে আগুন দেখতে পায়, যেমন বজ্রপাত বা বন দাবানলের মাধ্যমে। পরে তারা চকমকি পাথর ঘষে বা কাঠ ঘষে আগুন জ্বালাতে শিখেছিল। ধীরে ধীরে তারা নিজেরাই আগুন তৈরি করতে সক্ষম হয়। আগুন আবিষ্কারের ফলে সুবিধা, কাঁচা খাবার রান্না করে নরম ও সুস্বাদু করে খাওয়া সম্ভব হয়। শীতের সময় আগুন জ্বেলে গা গরম রাখা যেত। হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়া যেত। আলো পাওয়া যেত, ফলে রাতে কাজ করা সহজ হতো।
ধাতু গলানো বিভিন্ন জিনিস তৈরি করা সম্ভব হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো এবং কী দিয়ে ছবি আঁকতো, কিসের ছবি আঁকতো? আদিম মানুষেরা তাদের অনুভূতি প্রকাশের জন্য ছবি আঁকতো। কোথায় আঁকতো? তারা পাহাড়ের গুহায়, দেয়াল এবং ছাদে ছবি আঁকতো। তারপরে কী দিয়ে আঁকতো? কাঠকয়লার কালি, মাটি, গাছের রস এবং প্রাণীর চর্বি মিশিয়ে রং করতো। কিসের ছবি আঁকতো? তারা শিকার করার দৃশ্য আঁকতো, বিভিন্ন পশু পাখির ছবি আঁকতো, মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাও আঁকতো। এসব ছবি থেকে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। এরপরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো। ঝুমুর গান লালন ফকির। তো ঝুমুর গান যদি বলি, ঝুমুর গান পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় লোকসঙ্গীত ও নৃত্যধারা। এটি প্রধানত আদিবাসী ও গ্রাম বাংলার মানুষের মধ্যে প্রচলিত। ঝুমুর গান সাধারণত দলবদ্ধভাবে গাওয়া হয় এবং তার সঙ্গে নাচও করা হয়। পুরুষ মহিলারা একসঙ্গে হাত ধরে ধরে তালের সঙ্গে নাচ করে। ঢোল, মাদল, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এই গানগুলি গ্রাম্য জীবন, প্রেম, প্রকৃতি এবং দৈনন্দিন জীবনের কথা ফুটে ওঠে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার এই স্থানের প্রচলন বেশি। লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল, সাধক এবং দার্শনিক। তিনি সমাজে জাতপাত, ধর্মের ভেদাভেদ মানতেন না। তার গানে মানবতা, প্রেম, সাম্য, ভ্রাতৃত্বের বাণী প্রকাশ পেয়েছে। তিনি সহজ ভাষায় গভীর জীবন দর্শন তুলে ধরেন। তার মতে মানুষই সবার উপরে, মানুষের মধ্যে ঈশ্বরের বাস। তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা প্রচার করেছেন। তার গান আজও বাংলার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এরপর চাঁদকে আমরা নানা রকমে আকারে দেখি কেন? চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং এটি নিজে আলো দেয় না। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে জলে। চাঁদ প্রায় 29 দিনে পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে। এটিকে আবর্তন পরিক্রমণ বলা হয়। এই সময় চাঁদের অর্ধেক অংশ সবসময় সূর্যের আলোয় আলোকিত থাকে, কিন্তু পৃথিবী থেকে আমরা সবসময় চাঁদের আলোকিত অংশ পুরোটাই দেখতে পাই না। চাঁদ পৃথিবী ও সূর্যের অবস্থানের পরিবর্তন কারণে আমরা কখনো বেশি, কখনো কম আলোকিত অংশ দেখি। তাই কখনো পূর্ণচাঁদ, পূর্ণিমা, কখনো অর্ধচন্দ্র, আবার কখনো এক্কেবারে দেখা যায় না, অমাবস্যা। এই আলোর পরিবর্তনকেই চাঁদের কলা, ফেজ অব দি মুন বলা হয়। এই কারণে আমরা চাঁদকে নানা রকম আকারে দেখতে পাই। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সকল প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। আর এই প্রশ্নগুলি যেভাবে আমি উত্তর দিয়েছি সেভাবে যদি উত্তর করতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা 100-তে 100 নম্বর পাওয়ার যোগ্য হয়ে উঠবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।